শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার প্রতিও অনেক অনেক প্রত্যাশা রইল, শুভকামনা রইল। আমার তো দিনটা খুবই ভালো যাবে এবং আমার মনে হয় বছরটা ভালো যাবে, কারণ আজকে এমন একজনকে আমি পেয়েছি রাঙা সকালে। আমি ছোটবেলা থেকে তার ভক্ত, এবং শুধু আমি না, আজকে তাকে আমাদের মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখে অনেকেই পুলকিত হবেন যে ও মাই গড, কারণ তাকে আমরা একসময় অনুষ্ঠান ঘোষণায় দেখেছি, অভিনয় করতে দেখেছি, উপস্থাপনা, মডেলিং, কত কিছুতে দেখেছি। পাশাপাশি তিনি খবর পড়েছেন এবং তার পাশাপাশি তার একটি বড় পরিচয়, তিনি একজন মানব সেবা নিজেকে ব্রত করেছেন, তিনি একজন চিকিৎসক। এত গুণ যার, তার নামটি আসলে সামাজিক মাধ্যমে অনেক সময় দেখতে পাচ্ছি, এবং তার অনেক কন্টেন্ট আমি ফলো করি, কিন্তু তাকে যেভাবে সামনাসামনি আজকে পেয়ে যাব সেটা ভাবতে পারি না। সেটা আমাদের জন্য অনেক পরম সৌভাগ্য। চলো জানিয়ে দেখে আছেন। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা ডাক্তার শাহনাজ চৌধুরী। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল লাবণ্য এবং রুম্মান, সাথে মাছরাঙা টেলিভিশনের দর্শকদেরকেও জানাচ্ছি শুভ সকাল। এবং প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই মাছরাঙা টেলিভিশনকে, সেই সাথে রুম্মানকে, লাবণ্যকে আমাকে এত চমৎকার একটি সকালের আয়োজনে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ যেটি বলছিলাম যে ছোটবেলা থেকে আপনার ভক্ত, এবং আপনি যখন মাছরাঙা টেলিভিশনে পা রেখেছেন, আমাদের বিভিন্ন সদস্যরা বলছিলেন যে আপনাকে ওই ঢাকায় থাকিতে দেখেছি, কিংবা আপনাকে অনুষ্ঠান ঘোষণায় দেখেছি, আপনি এখনো আগের মতো আছেন। কিভাবে সম্ভব নিজের এই তারুণ্য ধরে রাখা? আগের মতো তো আসলে নেই, সময় বদলেছে, দিন বদলেছে। যেটা একটু আগে বলছিলাম যে আমি 1982 সালে এই মিডিয়া অঙ্গনে পা দিই, আর আজকে 25 শেষ, অলমোস্ট 26-এর দ্বার প্রান্তে আমরা। তো এই এতটা বছর আমি কোনো না কোনো ভাবে যে স্ক্রিনের সাথে ছিলাম, আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক, আমি অনেক ব্লেসড, আল্লাহর অশেষ রহমত যে এতদিনও আমি দর্শকের মাঝে আছি, কোনো না কোনো ভাবে বেঁচে আছি। এবং যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমি তো আসলে আমার মনের জোরে কাজ করি, এখন মনে হয় যে শরীরের জোর অনেক কমে গেছে, কিন্তু আমার যে একটা স্পিরিট, না আমি মানুষের জন্য কাজ করব, মানুষের মাঝে থাকব, এটাই হয়তো আমার তারুণ্যের রহস্য। কারণ আমি মনে মনে আসলে নিজেকে বয়স্ক ফিল করতে চাই না। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার বয়স কত, আমি সবসময় বলি মাই এজ ইজ 35। আই হ্যাভ ফিক্সড ইট ইন 35। হয়তো 5 বছর পরে আরেকটু বাড়াবো, এই সময় 35। তো আমার মনের বয়সটাকে আমি ওই 35-এই আটকে রাখতে চাই। শরীরের বয়স তো হচ্ছে জাস্ট, এজ ইজ জাস্ট আ নাম্বার, এর বেশি আমি আসলে নিজেকে নিয়ে ভাবতে চাই না। এবং ওই বয়সটা ফিক্স রাখাটাই মনে হয় যে আমার সজীবতার আসল রহস্য, জীবনী শক্তি। এবং আমরা সেই জীবনী শক্তিটা নিংড়ে নিতে চাই। লাবণ্য, তোমার খুশি হওয়ার কথা, কারণ ডাক্তার শাহনাজ চৌধুরীর কিন্তু একটা ডাকনাম রয়েছে, তোমার নামের সাথে মিল। তোমার শুরুতে ল এবং শেষে ন আছে, এবং তিনি হচ্ছেন লুনা। লুনা। এক সময় আসলে টেলিভিশনে আমি লুনা নামেই পরিচিত ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি যখন আমার প্রফেশনাল কাজের সাথে যুক্ত হই, তখন আস্তে আস্তে ওই নামটা আসলে ব্যবহার করা হয়, একটু হাইড করি। বাট এখনো আসলে আমাকে ম্যাস পিপল হয়তো লুনা নামেই চেনে। চমৎকার। আমি আসলেই অনেক খুশি রুম্মান, কারণ আমি মুগ্ধ হয়ে ম্যামের কথা শুনছি, এত চমৎকার করে কথা বলছেন। আপনাকে নিয়ে তো অফেয়ারে আসলে আমরা অনেক গল্প করেছি, অনিয়ারও আমরা অনেক কথা বলতে চাই, অনেক গল্প জানতে চাই, কিন্তু আমরা যতটুকু জানি সেটা প্রথমে একটু দর্শকদের জানিয়ে আসবো। মানে মূল গল্পে যাবার আগে আমরা যেসব তথ্য জানি একটু জানিয়ে আসি, নিশ্চয়ই দর্শককে আবার একটু স্মরণ করিয়ে দিই আপনার সম্পর্কে। দর্শক, আজ আমাদের অতিথি ডাক্তার শাহনাজ চৌধুরী, যিনি চিকিৎসক এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এবং ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গবেষণা আগ্রহের মধ্যে রয়েছে অনকোলজিক ইমেজিং, এবং এই বিষয়ে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। দীর্ঘ 5 বছর কানাডাতে তিনি সোনোলজিস্ট হিসেবে কাজ করেছেন।
যেটা আমরা শুরুতে বলছিলাম, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ তিনি। শৈশব থেকে নিজেকে যুক্ত রেখেছেন সাংস্কৃতিক চর্চার সাথে। 1982 সালে নতুন কুড়ির খ শাখায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপরে মিডিয়ায় পথ চলা শুরু হয় তার। অভিনয়, মডেলিং, উপস্থাপনা করেছেন দীর্ঘদিন এবং দীর্ঘ 16 বছর একাধিক বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপনা করেছেন। চলুন তার কাছে আবারও ফিরি। খুব সংক্ষেপে জানালাম আপনার বর্ণাঢ্যময় জীবনে 43 বছর ধরে আপনি মিডিয়া অঙ্গনে কাজ করেছেন। আসলে এত ছোট কথা তো জানানো সম্ভব না। আমরা একটু ছোটবেলার প্রসঙ্গে থাকতে চাই। ছোটবেলায় আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম আসলে ঢাকাতেই। ঢাকাতে আমার জন্মের কয়েক মাসের মধ্যেই আসলে আমি বেশি দিন ঢাকায় আমার বাবা মা তখন ছিলেন না। আমার বাবা একটা পিএইচডি প্রোগ্রামে, আমার বাবা ইংল্যান্ড চলে যায়। আচ্ছা। তো জন্মের 1-2 বছর বা কয়েক মাস আমার এক্সাক্ট ঠিক মনে নেই। আমার মা এটা ভালো বলতে পারবে, এটা তো আমার মনে থাকারও কথা না। বাট ওই শৈশবের মেইন যে পার্টটা 1 থেকে 4-5 বছর, সেই সময়টা আমার কাটে ইংল্যান্ডে। আচ্ছা। ব্রিস্টলে আমার বাবা পিএইচডি করতেন। তো ওখানে আমি ছিলাম। মোটামুটি আমার কথা ভাষা শুরু হয় ইংলিশ দিয়ে। আচ্ছা। বাহ। তো তারপর আমার বাবা আসলে খুব, উনিও গবেষক ছিলেন, চিকিৎসক ছিলেন, এবং তার যেটা ছিল যে দেশে ফিরে আসতে হবে। কোনোভাবেই আমার মা তাকে রাখতে পারেননি বা আত্মীয় স্বজনরা কেউ রাখতে পারেননি। তো পিএইচডি শেষে আমার বাবা দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পরেই মোটামুটি তারপর থেকে আমরা বাংলাদেশেই। আচ্ছা। তো আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, আব্বা বিভিন্ন মেডিকেল কলেজে পোস্টেড ছিলেন, তো সেই সুবাদে ছেলেবেলায় আমার রাজশাহীতে কেটেছে, বরিশালে কেটেছে, ঢাকায় কেটেছে। তারপর আমি যখন ক্লাস 4-5-এ, তখন আমার বাবা ঢাকায় চলে আসে। সেই সময় থেকে আমরা ঢাকাতেই। আচ্ছা, সেই সময় আপনি হয়তো ঢাকায় থাকি নাটকে অভিনয় করেছেন? না, ঢাকায় থাকি নাটকে তার একটু পরে। আচ্ছা। সেই সময় ক্লাস 4 কি 5-এ আমি উদয়ন স্কুলে ভর্তি হই। আচ্ছা। সেই উদয়ন স্কুল থেকে এ পর্যন্ত আমরা মোটামুটি ঢাকাতেই। এর মধ্যে কি তাহলে বাংলা শেখাটা হয়ে গেছে, যেটা আসলে শুরুটা হয়েছিল ইংরেজি দিয়ে? এক্স্যাক্টলি। কিন্তু একটা সময়, মানে শুরু যেহেতু ইংরেজিতে হয়েছিল, আমি কিন্তু বাংলা তখন ভালো বলতে পারতাম না। বাট আচ্ছা। দেশে আসার পর থেকে আসলে ইংরেজিটাই এখন ভুলে গেছি, বাংলা ভাষায়। বাংলাটাই আমার মেইন। এবং যেটা আমি বুঝতে পারছিলাম যে আপনার বাবা থেকে আপনি, সবার ভিতর এত গভীর দেশপ্রেম রয়েছে, বাবা সেখানে থাকতেই চাননি এবং শেষ পর্যন্ত বাংলাকে, বাংলাদেশকে আপনারা আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন। এক্স্যাক্টলি। আমি নিজেও সেটা ফিল করি, কারণ অনেকদিন যাবত আমার ফ্যামিলি আসলে কানাডাতে মুভ করে। আমিও কানাডাতে ছিলাম অনেকদিন, কিন্তু আসলে আমি ঘুরে ফিরে আমি বিদেশে থাকার মানুষ না। অনেক চেষ্টা করি, প্রায় আমি চেষ্টা করি, কারণ আমার বাচ্চারা চায় যে আমি ওদের সাথে থাকি, কিন্তু আমি আসলে দেশ ছাড়া থাকতে পারি না। এখানটায় শান্তি আসে। এখানে আমি যে শান্তি পাই, এখানে আমার যে ভালো লাগা, ভালোবাসা, মানুষের মধ্যে যে আন্তরিকতা, বিদেশে সবকিছু এত সুন্দর, সবকিছু অনেক গোছানো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় যে কোথায় জানি খাঁখা করছে, কিছু একটা নাই, কিছু একটা নাই। আমার দেশে অনেক সমস্যা, অনেক অনেক জায়গায় আমরা অনেক হোঁচট খাই, তারপরেও ঘুরে ফিরে কিন্তু আমি পার্টিকুলারলি আমার বাবার ওই জিনিসটা, কারণ আমার বাবা খুব যেমন চিকিৎসক ছিলেন, গবেষক ছিলেন, পাশাপাশি তিনি খুব সংস্কৃতি চর্চাও করতেন, রবীন্দ্র ভক্ত ছিলেন। আমার বাবা সারা সারা রাত রবীন্দ্রসঙ্গীত শুনতেন, এবং এমন মজার একটা স্টাইল ছিল আমার বাবার, যে এক গান বিভিন্ন শিল্পীকে দিয়ে তিনি, মানে বিভিন্ন শিল্পীর গাওয়া সেভাবে শুনতেন, রেকর্ড করতেন। তখন তো জাস্ট ক্যাসেট প্লেয়ার। হ্যাঁ, তো সেই ক্যাসেট প্লেয়ারে বাবা হয়তো একটা গান তার পছন্দ, যখন পড়বেন আমার পায়ের চিহ্ন, হয়তো 5 জন শিল্পীর এরকম যাচ্ছে। তো আব্বাকে আমি দেখতাম যে ওই গান শুনতে শুনতে তিনি লেখালেখি করতেন, একসময় ঘুমিয়ে পড়তেন। এইভাবে ছোটবেলা থেকেই আমাদের বাসায় আসলে একটা সাংস্কৃতিক একটা পরিবেশ ছিল, এবং আমার মাও একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন। উনি ইংরেজিতে মাস্টার্স, উনি টিচার ছিলেন স্কুলের, কিন্তু সংস্কৃতি চর্চা করতেন। এবং এই যে আমার সংস্কৃতি অঙ্গনের এত
বিচরণ, এই পুরাটাই কিন্তু আমার মা বাবার হাত ধরে। সেটা আমাকে বুঝতে যারা পারছি। ছোট সময় থেকে জানেন তারা বলতে পারবেন যে কোনো একটা জায়গায় একটা রিহার্সেলে যেতাম, সামনে আমার বাবা পিছনে আমার মা, অথবা সামনে আমার মা পিছনে আমার বাবা। বাহ। এইভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলেই বড় হওয়া এবং দেশের টানে দেশের কাছে বারবার আমরা ঘুরে ফিরি, কিন্তু দেশ নিয়েই আমরা চিন্তা করি। এবং আমাদের রাঙা সকাল শোয়ের মাধ্যমে আমরা আন্টিকে মানে আপনার মাকে অনেক শ্রদ্ধা জানাতে চাই, সালাম জানাতে চাই, কারণ তারা আপনাকে আপনার পাশে ছিলেন বলে আসলে আমরা একজন ডাক্তার শাহনাজ চৌধুরীকে পেয়েছি। এবং আপনি ছিলেন সেই সময় 1982 সালের নতুন করে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। আমরা একটু নস্টালজিক হতে চাই, সেই সময়ের কথা মনে পড়ে? হ্যাঁ, নতুন কুড়ি তো অবশ্যই, মানে নতুন কুড়িকে তো ভোলার কোনো সুযোগ নেই, কারণ নতুন কুড়ি আমি মনে করি আমাদের ফাউন্ডেশন। ওটা নতুন কুড়ি শুধু একটা প্রতিযোগিতা না, নতুন কুড়ি একটা ইনস্টিটিউট। এবং সেই সময় আমরা যা শিখেছি নতুন কুড়ি থেকে, আজ শুধু যে সংস্কৃতি চর্চা না, আমাকে যে একজন মানুষ হতে হবে, আমাকে মানুষের জন্য কাজ করতে হবে। আমার মনে হয় যে এই বেসিক শিক্ষাটাই হচ্ছে নতুন কুড়ির হাত ধরে নেয়া। কাজে নতুন কুড়ি নিয়ে আমার লটস অফ মেমোরিজ, অনেক স্টোরি, অনেক কথা, মানে একটা অনুষ্ঠান হয়তো শেষ করে ফেলতে পারবো আমার নতুন কুড়ির স্মৃতিচারণ আমরা করতে আপনার গিয়ে। প্রেসিডেন্ট গোল্ড কাপ যেটা আপনি পেয়েছিলেন সেটার ছবি দেখেছি, এবং বড় হয়ে আপনি সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে এসেছিলেন। মনে পড়ে সেই দিনের কথা? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। এবং আমার মনে আছে যে ম্যাডামের একটা অটোগ্রাফ নেয়ার জন্য আমি সমস্ত সিকিউরিটি ভেদ করে আমি যে কিভাবে দৌড় দিলাম, সেই দৌড়টার কথা আমার এখনো মনে পড়ে, যে কেউ আমাকে যেতে দিবে না। আপনি কেন যাচ্ছেন ওখানে, আপনি কেন যাচ্ছেন? না, আমাকে ম্যাডামের সাথে কথা বলতে হবে, আমাকে অটোগ্রাফ আনতে হবে। তো সেই অটোগ্রাফের ছবিটাও আমার মনে হয় যে ফেসবুকেও আছে। তো কেমন লেগেছিল তার সান্নিধ্যে? অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ওনার মতো একজন মানুষকে এত কাছে থেকে যে দেখতে পাবো, সেটাও তো ভাবিনি কখনো। সেই স্মৃতি এখনো আমাকে মানে নস্টালজিক এবং অটোগ্রাফ পাওয়া। খুবই আমার একটা হবি ছিল আসলে অটোগ্রাফ কালেকশন করা। আচ্ছা। তো অটোগ্রাফ কালেকশনের মাধ্যমে আসলে যেটা হতো যে আমি অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের কাছাকাছি চলে যেতাম, এবং ছোটবেলায় তো অনেক সাহস ছিল, এখন অবশ্য সেই সাহসটা নাই। তখন এরকম দৌড়ঝাঁপ করে চলে যেতাম আর কি। তো নতুন কুড়িতে তো অনেকগুলো ক্যাটাগরিতে আসলে অংশ নিতে হয়, বোধহয় 3-4টা এরকম। তা আপনি কোন কোন শাখায় বিজয়ী হয়েছিলেন? আমি নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হতে গেলে নিয়ম হচ্ছে যে কোনো দুটো বিষয় প্রথম হতে হবে। তো আমি গল্প বলা বা স্টোরি টেলিং যেটা, সেই গল্প বলায় প্রথম হয়েছিলাম, এবং একসময় আমি ছবি আঁকতাম। আচ্ছা। ছবি আঁকার কিছু অভিজ্ঞতা আমার ছিল, ছবি আঁকাতে আমি প্রথম হয়েছিলাম, এবং একক অভিনয় বলে একটা সেগমেন্ট ছিল, সেখানে আমি তৃতীয় হয়েছিলাম। এই তিনটি মিলিয়ে আর কি গোল্ড কাপ, মানে শ্রেষ্ঠ শিশু শিল্পী 1982 সালের জন্য। শুনতে কি ভালো লাগছে না? তারপরে আসলে পরবর্তীতে কি এমনিতে অনেকগুলো শাখায় আপনি আসলে পারদর্শী, নাচ গান সবকিছুই আসলে শিখেছেন, কিন্তু স্পেসিফিক ভাবে কোনোটা ভালো লাগতো বেশি, এমন কি হতো? সত্যি কথা বলতে কি, আমি যেটা রুমনকে বলছিলাম যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আমি কি করিনি আর কি, এক সময় অভিনয় করেছি, মডেলিং করেছি, টুকটাক গানও গাইতাম। সত্যি যদি বলি, আমি আজকের অনুষ্ঠানে আমার খুব সত্যি কথাটা আমি বলতে চাই, আমার এই সংস্কৃতি অঙ্গনের এত কিছুর মধ্যে আমার প্যাশন ছিল, আমার বাসনা ছিল আমি একজন নৃত্যশিল্পী হব। নাচটা ছিল আমার, এখনো কোনো জায়গায় যদি কোনো একটা মিউজিক বাজে আমার শরীর কিন্তু অটোমেটিক নড়ে ওঠে। লাবণ্য, তোমার সাথে মিলে যাচ্ছে। নাচটা আমি এইরকম ভালোবাসতাম, কিন্তু আনফরচুনেটলি আমার দাদার ফ্যামিলিটা একটু রেস্ট্রিক্টেড ফ্যামিলি ছিল। তো আমার দাদা এখানে অবজেকশন দেয় যে না, আমাদের বাড়ির মেয়ে নাচতে পারবে না। তো যাই হোক, আর নাচ হলো না, আমার নাচ করা হলো না। এবং তারপর আমার বাবা আবার চেষ্টা করলেন যে না, তাহলে যদি না নাচতে পারে আমার মেয়ে, তাহলে ও গান গাক। আব্বা আমাকে হারমোনিয়াম কিনে দিলেন, একজন ওস্তাদও রেখে দিলেন, কিন্তু আমার তো গান আমার প্যাশনের মধ্যে নাই। আমি চেষ্টা করে 2-3 বছর ট্রাই করে একটু দেখলাম যে না, এটা আমাকে দিয়ে হবে না। কিন্তু আমার তাড়না হচ্ছে যে যেভাবেই হোক আমি মানুষের মাঝে থাকবো, তাহলে কি করা যায়, আচ্ছা আমি কি করতে পারি। তো এইভাবে আস্তে 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 আমি টেলিভিশন উপস্থাপনা শুরু করলাম। দেখলাম যে না, এটা তো মানে কোনো কিছুর সাথে কোনো হ্যাম্পার হয় না। আচ্ছা থাক, এটা আমি মোটামুটি টুকটাক পারিও, আচ্ছা এটা করা শুরু করি। তো এই উপস্থাপনা করা শুরু করলাম। উপস্থাপনা থেকে এক সময় আমি
অনুষ্ঠান ঘোষণায় চলে আসলাম, কারণ আমি চলে গেলাম ঢাকার বাইরে, ময়মনসিংহ মেডিকেল থেকে আমার গ্র্যাজুয়েশন এবং আমার বিয়ে হয়ে যায়। সবকিছু মিলায় আর কি, অ্যাক্টিং মডেলিং এগুলো আর করা হয় না। আমি বেছে নিলাম যে ঠিক আছে আমি অনুষ্ঠান উপস্থাপনা করব। তো উপস্থাপনা করতে করতে একসময় একঘেয়েমি চলে আসলো। কিছুদিন আগে আপনার জন্মদিন ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন জন্মদিন আর আনন্দ দেয় না, বরং জন্মদিন একটু কষ্টই দেয় যে জীবন থেকে আরেকটা বছর হারিয়ে গেল। সেটা যেমন সত্যি, আবার এমন মনে হয় না যে আরেকটা নতুন বছর যোগ হলো, অনেক নতুন অভিজ্ঞতা, আপনার নতুন কন্টেন্ট ক্রিয়েশন একটা মনে হয় যে একটু ম্যাচুরিটির দিকে যাচ্ছি, আরো বেশি পরিণত হচ্ছি। এটা ভালো লাগে, এটা ভালো লাগে। তো চলুন আমরা জাপান যাই। জাপানের গল্পে ফিরে আসি, যেটা আমি যেখানে শেষ করলাম, যে আমি যখন জাপানে ছিলাম তখন দেখলাম যে একটা নতুন চ্যানেল, এবং তখন হাতে বেশ কিছু সময় থাকতো, কারণ আমি একা একা ডরমেটরিতে থাকতাম আমার কাজের পরে বেশ অনেকটা টাইম। তো ওই সময়ে আমি দেখলাম যে টেলিভিশনে একটা নতুন একটা চ্যানেল লঞ্চ করেছে, সেটা হচ্ছে এনটিভি। এনটিভির এত সুন্দর স্মার্ট লুক, আমার মনে হলো যে না, আমি দেশে ফিরে আবার আমি এনটিভিতে জয়েন করব। তো এনটিভিতে গেলাম, তারপর একটা লম্বা পরীক্ষার মাধ্যমে আমি এনটিভিতে খবর পড়ার সুযোগ পেলাম। তো এরপর এনটিভিতে তখন মোস্তফা কামাল সৈয়দ স্যার ছিলেন, উনি তখন ছিলেন, যিনি বিটিভিতেও দীর্ঘ সময় আমি বিটিভিতেও ওনার সান্নিধ্য পেয়েছি। ভীষণ গুণী মানুষ, আজকে আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি। এবং তারপরে এরপর এনটিভি থেকে কিছুদিন কাজ করার পরে আমরা চলে আসি বাংলা ভিশনে। বাংলা ভিশনে আমার দীর্ঘদিন সংবাদ উপস্থাপনার সময়টা কেটেছে, এবং তারপরে আমি কানাডা চলে যাই বেশ একটা লম্বা সময়ের জন্য। আমার ফ্যামিলির সহ আমি কানাডা চলে যাই, এবং ওই যে বললাম যে বারবার আমার মনে হয় যে আমি কিভাবে মানুষের মাঝে থাকবো। তো কানাডা গিয়ে আমি দেখলাম যে এখন তো আমার লাইট নাই, ক্যামেরা নাই, অ্যাকশন নাই, কিছুই নাই, আমি তো আর আমাকে খুঁজেই পাচ্ছি না। তো কি করা যায়, আমার মাথায় আসলো যে আমি তো দীর্ঘদিন, যদিও কোনোদিন আমি বিহাইন্ড দ্য সিনে কি হয় দেখার আসলে চেষ্টা করিনি, যে ক্যামেরাম্যান কিভাবে কাজ করে, ভিডিও এডিটর কিভাবে কাজ করে, লাইটম্যান কিভাবে কাজ করে, আমি তো আমার খবর নিয়ে ব্যস্ত থাকতাম। তো যাই হোক, ওখানে গিয়ে এখন দেখলাম যে না, আমি কেন বসে থাকবো, আমি দীর্ঘদিন তো দেখেছি, এই দেখার একটা অভিজ্ঞতা যতটুকু আছে ঠিক আছে, সেখান থেকে ওই যে মনের জোর আর আমার ছেলেদের একটু ইনফ্লুয়েন্স বা একটু কোঅপারেশন, তো কিছুই আমি জানি না, একটা রিং লাইট, একটা মাইক্রোফোন আর একটা মোবাইল ফোন, এই নিয়ে আমি ক্যামেরা অন করে চ্যানেল ওপেন করে শুরু করে দিলাম। একদিন হঠাৎ মনে হলো যে আমি আজকে একটা চ্যানেল বানাবো, বাস আমি ওই দিন কত জানি রমজান ছিল, রমজানের উপর একটা হেলথ টিপস নিয়ে আমি যাত্রা শুরু করলাম, যে না, আমি তো পর্দা থেকে আমি যাব না। এবং দর্শকদের জানিয়ে রাখি, এবং উইথ শাহনাজ চৌধুরী যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে এখন 2,76,000 সাবস্ক্রাইবার আছে, এবং আপনার যে ফেসবুক পেজ আছে সেখানে 7 লাখের মতো ফলোয়ার রয়েছে। গত রাতে 8 লাখ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং সেখানে গত 1 মাস আগে আপনি একটা কন্টেন্ট দিয়েছিলেন, আমি একটু সেটা নিয়ে একটু শুনতে চাই, লাবণ্যকে শোনাতে চাই, যে বুদ্ধিমান মানুষ যে কথাগুলো কখনো কাউকে বলে না, এবং সেটা 44,000 ভিউ হয়েছে। একটু বলুন না, বুদ্ধিমান মানুষ কি বলে না? বলা যাবে না, কারণ বুদ্ধিমান মানুষ তো এভাবে বলে না। ও, ইউটিউবে যেতে হবে। বুদ্ধিমান মানুষ কিভাবে বুদ্ধিমান হতে পারে সেটা শুনতে হলে সেই ভিডিও দেখতে হবে আমাদের, ভিডিওর আগে এটা বলা যাবে না। ঠিক আছে, আমরা দুজন তাহলে যদিও দেখেছি আরেকবার দেখে নেব। তো একটু ছোটবেলায় ফিরে যাই, ঢাকায় থাকি নাটক সহ আপনি বেশ কিছু কাজ করেছিলেন, আপনি মডেলিং করেছিলেন। মডেলিং কার ডিরেকশনে করেছিলেন? মডেলিং আসলে বিভিন্ন সময়ে আমি মডেলিং করি, তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ ছিল, আমি জানি না আপনার মনে আছে কিনা, জিয়া আনসারী ভাই। জিয়া আনসারী ভাইয়ের সাথে ঢাকা থেকে প্রোডিউসার ছিলেন না, উনি ঢাকা থেকে প্রোডিউসার ছিলেন বরকতুল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা। জিয়া আনসারীও অনেক রোমান্টিক নাটকের একজন নির্মাতা ছিলেন। জোনাকি জলে জিয়া ভাইয়ের কাজ ছিল। তো সেই জিয়া আনসারীর নির্দেশনায় আমি একটা সাবানের বিজ্ঞাপন করেছিলাম, যেটা খুব জনপ্রিয় হয়েছিল। সেটার নাম ছিল পামরোজ টয়লেট সাবান। তো ওইটা আমার মডেলিং এর একটা খুব মানে ভালো কাজ ছিল, এবং খুব পপুলার একটা কাজ ছিল। বলতে হচ্ছিল পামরোজ আমার আস্থা, আমার অহংকার, এরকমই কিছু একটা। এবং আমি ইদানিং যখন
এখন হয় না ফেসবুকে বা ইউটিউবে দেখি জি। যে অনেক পুরনো বিজ্ঞাপনগুলো সবাই আপলোড করছে, আমি অনেক খুঁজি, ওই বিজ্ঞাপনটা আর পাই না। ওটা যদি আমাকে কেউ দিতে পারতো আমি তাকে একটা আমরা পুরস্কার চেষ্টা করে দিতাম। দেখবো। তবে একটি ছবি আমি দেখেছি যেটি আপনার কাছেও আছে কিনা আমি জানি না, মিনুর রহমান এবং আল মনসুরের সাথে একটা নাটকের ছবি দেখেছিলাম কিছুদিন আগে। ওটা ছিল সম্ভবত মগ্ন চৈতন্যের শীষ নামে একটা নাটক এবং সেলিনা হোসেন ম্যামের লেখা। আচ্ছা। এবং ওটাও আর কি আমার একেবারে শুরুর দিকে, অনেক ছোট ছিলাম। তো আমার ওই সময়ে আমি অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করার সুযোগ হয়েছিল। যেমন কিংবদন্তি প্রয়াত হুমায়ুন ফরিদির সাথে হুমায়ুন ফরিদির সাথে আবহাওয়ার পূর্বাভাস নামে একটা নাটক করেছিলাম আমি। বাহ। সুবর্ণা মোস্তফা ম্যামের সাথে আমি এটা কাজ কত সালে করেছি হবে? ওই সমসাময়িক 80 সব, আশির হ্যাঁ, দশক, 80 দশকেই। আচ্ছা। তারপর সুবর্ণা ম্যাম আর এবং কার সাথে? একটা তথ্য আজকে বলি, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা। এখন যে কিংবদন্তির নায়ক আমাদের জাহিদ হাসান, জি। সেই জাহিদ হাসানের সাথে আমি কিন্তু প্রথম নায়িকা হয়েছিলাম। আমি জানি না ওনার হয়তো মনে নাই, উনি তখন মানে ঢাকার বাইরে সম্ভবত থাকতেন, ঢাকায় এসে উনি কাজ শুরু করলেন এবং ওনার ভাই যে আনোয়ার হোসেন বুলু ভাই, উনি তো খুব দক্ষ ক্যামেরাম্যান ছিলেন। তো জাহিদ যখন প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করলেন তখন ওনার ফার্স্ট নায়িকা আমি ছিলাম। কি নাম ছিল নাটক? নাটকের নামটা না আমার এই মুহূর্তে মনে নাই। সেটা কি যদি এই সাহিত্য ভিত্তিক শোটা, নাটক ছিল? হ্যাঁ সাহিত্য ভিত্তিক নাটক ছিল? সাহিত্য ভিত্তিক গল্প, সাধারণ গল্প আচ্ছা। ছিল। আচ্ছা। তো ওটা একটা ইন্টারেস্টিং স্টোরি। যদি কখনো জাহিদ ভাইয়ের সাথে আপনার কথা হয় আপনার পডকাস্টে, আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারেন, উনি হয়তো রিকল করতে পারে। বাট উনি তো বিশাল ব্যক্তি এবং হয়তো ওনার মনে নাও থাকতে পারে, বাট ওনার টেলিভিশনের প্রথম নাটক এবং তার প্রথম নায়িকা আমি আপনি ছিলাম। ছিলেন। আচ্ছা। এটা একটা ইয়ে। আর একটা উল্লেখযোগ্য কাজ ছিল আমার রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী। বাহ। এটাও হয়তো অনেকে রিকল করতে পারবেন যে শৈলবালা একটা ক্যারেক্টার ছিল, সেই শৈলবালাতে আমি কাজ করেছিলাম। কাউসার ভাই, শামীমারা নিপা আর আচ্ছা। আমি, তিনটা ক্যারেক্টার ছিল। ও, তো বাহ। সেই সময় ওটাও খুব জনপ্রিয় একটা নাটক ছিল রবীন্দ্রনাথের। বাহ, বাহ। তো সেই সময় হচ্ছে একটা টেলিভিশন চ্যানেল এবং সেখানে যারা যাই করতো ভালো কাজ করলে মানুষের মনে আসলে চিরস্থায়ী একটা আসন করে নিত, যেটা আপনিও করেছেন। তো খ্যাতির বিড়ম্বনা কিংবা রাস্তায় বের হলে যে পরিচিত মুখ এরকম কিছু ফেস করতে হতো না? তখন যেটা হতো, যেহেতু একটা টেলিভিশন চ্যানেল ছিল, একটা নাটক আসলে টেলিকাস্ট হওয়ার পরের দিন রাস্তাঘাটে বের হওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যেত। আমার মনে আছে যে আমি কত সালের দিকে 91 এরকম সময় আমি একবার কক্সবাজার যাই। আচ্ছা। এবং সেখানে মানে এখন যেমন অনেক বড় বড় স্টাররা গেলে যেইভাবে মানুষজন ঘিরে ধরবে, জি। তখন ওই রকম করে দোকানে কেনাকাটা করতে গেলাম, পুরা দোকান জুড়ে মানুষ। আচ্ছা। অথবা বিচের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে আমার মনে হলো যে আমি কয়েকশো লোকের সাথে ছবি তুললাম। তো ওই যে কাজ করার যে মজাটা, আমার মনে হয় আজকের শিল্পীরা এটা পান না। আজকে ওই খ্যাতিটা পেতে গেলে অনেক বড় স্টার হতে হবে। তখন কিন্তু আমরা ছোটখাটো একটু পারফর্ম করলেই ওই খ্যাতিটা পেয়ে যেতাম, অত বড় স্টার হওয়া লাগতো না। কারণ যেহেতু একটা টিভি চ্যানেল, সবাই চিনত, সবাই দেখতো। সবাই জানতো। আমার মনে হয় ছোটখাটো কাজগুলো আপনারা এত যত্ন নিয়ে এবং এত মমতা দিয়ে কাজ করতেন, সেই কারণে হয়তো আপনারা কাছাকাছি আসতে পেরেছিলেন। আমার মনে হয় যে খারাপ কাজ করে কাজের কেউ- জায়গায় ভালোবাসাটা যে ছিল সেটা একেবারে নো ডাউট। কারণ আমি অনেক বড় বড় মানুষদের সাথে তো কাজ করেছি ওই সময়ে, যারা শুধু যে আমাদের নাট্য জগৎ বা আমাদের শিল্প জগতের এক একজন মহিরুহ এরকম মানুষদের সংস্পর্শে আমার আসার সৌভাগ্য হয়। তো আমরা তো তখন খুব অল্প পারিশ্রমিকে কাজ করতাম, পারিশ্রমিক নাই বললেই চলে। নিজের পয়সা দিয়ে এই যে রিহার্সাল করা, এক একটা নাটক আমরা যখন শুট করতাম, শুটের আগে মিনিমাম 15 দিন রিহার্সাল হতো। আমি জানি না এখনকার কি চিত্রটা। এবং একটা বাড়ির মতো, একটা পরিবারের মতো। তো অন্যরকমের একটা ভালোবাসা, অন্যরকমের একটা মোট প্যাশন কথা ছিল। বলতে পারি ওই সময় সবার মধ্যে আসলে কাজের ডেডিকেশনটা অনেক বেশি ছিল, একদম টিমটা খুব স্ট্রং ছিল। এখন হয়তো প্রযুক্তি অনেক বেড়েছে, কিন্তু কাজের প্রতি ভালোবাসার জায়গাটা থেকে আমার মনে হয় যে ওই সময়ের শিল্পীরা একটা অন্য ধরনের প্যাশন নিয়ে কাজ করতেন, অন্য আমরা একটু রকমের। হুমায়ুন ফরিদি স্যারের কথা শুনি, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
কিংবা হুমায়ুন কোনো ফরিদি বিশেষ স্যারের স্মৃতি? সাথেও আমি তখন খুবই ছোট, ওই যে আবহাওয়ার পূর্বাভাস নাটকটায় আমি যখন ওনার সাথে আমার একটুখানি কাজ করার সুযোগ হয়, বাট পার্সোনালি পারিবারিকভাবে আমি ফরিদি ভাইকে চিনতাম, আমাদের বাসায় ওনার টুকটাক যাওয়া আসা ছিল। আচ্ছা। তো ওনার সাথে আমার ওই একটা নাটকেই কাজ করার সুযোগ হয়। অভিনেতা হুমায়ুন ফরিদির সাথে যতটুকু আমার কাজ করার সুযোগ হয় তার চেয়ে বেশি পার্সোনালি ওনাকে আমি চিনতাম। আচ্ছা। তো একটু একটু মনে পড়ে আসলে, কারণ আমাদের তখন বাসা ছিল পিজি হাসপাতালের ভেতরে। আচ্ছা। আমার বাবা যেহেতু ওখানে জব করতেন, জি। পিজি হসপিটালের ভেতরে ছিল। তো ফরিদি ভাইয়ের বাচ্চা হয় যখন, দেবযানী, জি। সেই বাচ্চা আম, জন্ম হয় কেবিনে, এবং আমরা তখন ওই হসপিটাল কমপ্লেক্সে থাকি। উনি ওই বাচ্চা জন্মের সময় আমাদের বাসায় যাওয়া আসা করতেন গরম পানি নিতে, যেহেতু ওনার ওয়াইফ দেবযানী বাচ্চা হয়েছে। তো আমাদের বাসায় উনি আসতেন খাবার গরম করে নিতে, যে কদিন উনি হসপিটালে ছিলেন। তো এইভাবে পারিবারিক একটা যোগাযোগ ছিল আমার ফরিদি ভাইয়ের সাথে। পরবর্তীতে অবশ্য সেটা আর কন্টিনিউ হয়নি সেভাবে, কারণ আমি এক জগতে চলে গেলাম, উনি আরেক জগতে। ছোটবেলা থেকে যেহেতু নাচ করতে চাইতেন, পাশাপাশি আপনি গান জানতেন, আপনি গল্প বলা, অভিনয়, উপস্থাপনা সবকিছু করেছেন, একটা স্বপ্ন তো অবশ্যই ছিল যে বড় হয়ে আপনি প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী কিংবা প্রতিষ্ঠিত একজন শিল্পী হবেন, কিন্তু সেটি হলো না কেন? ওই যে বললাম, নানাবিধ সময়ে আসলে আমার আমি কোনো কাজকেই ঠিক একটা জায়গায় ধরে রাখতে পারিনি। ওই যে বললাম, নৃত্যশিল্পী হওয়ার খুব শখ ছিল, একটা পারিবারিক বাধা চলে আসলো, নৃত্যশিল্পী হওয়া হলো না। তারপরে অভিনয় ট্রাই করলাম, সেখানেও আমার পড়াশোনা প্লাস আমার পারিবারিক, সেখানেও একটু বাধা আসলো, বিয়ে হয়ে গেল, হলো না। তো কিন্তু বিয়ে হওয়ার পরও কিংবা পারিবারিক বাধার পরও তো অনেকে আসলে অভিনয়টা অনেকে আমি চালিয়ে আসলে গেছে। পারিনি, এটার একটা মেইন কারণ ছিল, কারণ মেডিকেলের পড়াশোনা তো সেই রকমের পড়াশোনা, প্রচুর পড়াশোনায় সময় দিতে হয়। সেটাও যদি আমি ঢাকা থেকে পড়াশোনা করতে পারতাম তাহলে হয়তো একটু চিন্তা করতে পারতাম। মোটামুটি 7 থেকে 8 বছরের জন্য আমি ময়মনসিংহ চলে যাই। তো ওই সেটার গ্যাপটা জন্য, আর আমার পক্ষে কভার করা হয়ে তখন কি ওঠেনি। দুটো নৌকার, এই যে একটি নৌকা আপনি চুজ করেছিলেন ময়মনসিংহে যাওয়া, আফসোস হয়নি যে আচ্ছা আমি শিল্প চর্চা থেকে একটু দূরে সরে গিয়ে আমি এখন না, পড়াশোনা? ওইটা হয়নি, কারণ অনেক কম্পিটিটিভ প্রতিযোগিতার মধ্যে দিয়ে তো আমি ডাক্তারিতে সুযোগ পাই। কিন্তু এখানেও তো একটা গল্প আছে যে আপনি হতে চেয়েছিলেন বোধহয় স্থপতি। এক্স্যাক্টলি, আমি হতে চেয়েছিলাম আর্কিটেক্ট, সেটাও হতে পারিনি কারণ অঙ্ক পারতাম না। আচ্ছা। আমার জীবনে অনেক ব্যর্থতা, কিন্তু আমি একটা জায়গাতে আমার মনে হয় আমি অনেক সফল, সেটা হচ্ছে যে কোনো ব্যর্থতাই আমাকে আটকায় রাখতে পারে নাই লিটারালি ওইভাবে। যে জায়গায় যখন একটা হয় না যে একটা পথে একটা বাধা পেলাম, আমি আবার ডিরেকশন চেঞ্জ করলাম, একটা বাধা পেলাম, আমি ডিরেকশন চেঞ্জ করলাম। আমি কিন্তু বারবার এভাবে ডিরেকশন চেঞ্জ করতে করতেই আজকের অবস্থানে। তো একটু শুনি সেই মেডিকেল কলেজে আসলে ভর্তি হওয়া বা মেডিকেলে পড়াশোনার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কেমন ছিল? খুব ইচ্ছা ছিল আর্কিটেক্ট হব, স্থপতি হব। এবং মজার ব্যাপার হচ্ছে যে সে সময় আমি এতটাই ডেডিকেটেড ছিলাম যে আমাকে স্থপতি হতে হবে, চান্স পাওয়ার আগে আমি আর্কিটেকচার ফ্যাকাল্টিতে যাতায়াত করতাম। এবং সেই সময় তৌকির ভাইয়ের সাথে আমার দেখা হয়, তৌকির ভাইয়ের সাথেও কিন্তু আমার নাটকের অভিজ্ঞতা আছে। একটা নাটক আমি ওনার সাথে করেছিলাম এবং ওইটাই সম্ভবত আমার শেষ নাটক ছিল। যাই হোক, কি নাম ছিল? নাম মনে নাই, নাম মনে নাই আর। এবং তখন তো এরকম আর্কাইভেরও এত ব্যবস্থা ছিল না, নামগুলো সংরক্ষণেও আর নাই। তো যাই হোক, কিন্তু আমি তো আসলে অঙ্ক পারি না, অঙ্কে আমি খুবই দুর্বল। ছবি আঁকতে পারতাম, সেই সূত্র থেকেই আমার আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল এবং একটু ক্রিয়েটিভ কাজ পছন্দ করি। কিন্তু যেহেতু অঙ্ক পারলাম না, আমি একেবারেই পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে না, এটাও আমাকে দিয়ে হবে না। তো আমার বাবা আসলে মনে মনে চাইতেন যে আমি ডাক্তার হই। তো বাবা মুচকি মুচকি হাসলেন যে তুমি খামোখাই আর্কিটেক্ট হওয়ার চেষ্টা করলা, কিন্তু তুমি তো আসলে আর্কিটেক্ট হতে পারবে না, বিকজ তুমি অঙ্কে খুবই দুর্বল। তো তখন আমি সারেন্ডার করলাম। আব্বা তখন আমাকে কোনো জোর করতেন না, আব্বা কোনো সময় তুমি যা চাও, তুমি যা করো সেটাই হবে, ওকে কোনো সমস্যা নেই। কিন্তু আব্বা ওই সময় বললেন যে আমার মনে হয় তুমি একটু মেডিকেলের পরীক্ষাটা সিরিয়াসলি দাও। তো তারপর আমি পড়াশোনা শুরু করলাম এবং আমার মনে আছে যে জানুয়ারির 5 তারিখে আমার অ্যাডমিশন টেস্ট ছিল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস আমি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলাম। এবং সেই সময় ছিল বাংলাদেশ টেলিভিশনের একটা 25 বছরের রজত জয়ন্তী অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান থেকে আমাকে কল করছিল,
বিভিন্ন অনুষ্ঠান থেকে আমাকে কল করছিল, কিন্তু আমার তখন ফোন বন্ধ, তখন তো মোবাইল ছিল না, ল্যান্ড ফোন, ফোন বন্ধ, সব যোগাযোগ বন্ধ, যে আমার সামনে 5 তারিখে, জানুয়ারি 5 তারিখে আমার অ্যাডমিশন টেস্ট। তো সব কিছু বন্ধ রেখে সূর্যের আলো দেখিনি, সকালে ঘুম থেকে উঠতাম 9টার সময় পড়তে বসতাম, রাত্রে 9টায় পড়া থেকে উঠতাম, মাঝখানে খাওয়া দাওয়া ব্যাস এতটুকু। তো ওইভাবে 3 মাস পড়াশোনা করে আমি মেডিকেল কলেজে চান্স পাই। তো এইভাবেই শুরু হয়ে গেল আমার ডাক্তার হওয়ার গল্প, আজকে তো এই পর্যন্ত। আমরা আসলে আপনাকে যারা দেখছি আজকে এবং টিভি পর্দা যারা দেখছে, ওই সময় না বারবার চলে যাচ্ছে যে 80-র দশকে, কিংবা আপনারা সবাই একসাথে যারা কাজ করতেন, সেই সময় আপনার কলিগদের কথা মনে পড়ে? কিংবা সেই সময় যারা খ্যাত ছিলেন আপনাদের সাথে, যেমন দিবা নার্গিস কাজ করতেন, কিংবা শামিমা ইয়াসমিন দিবা, সাজিয়া আফরিন, তারানা আপা বোধহয় আরেকটু আগে, তারানা আপা আমার একটু আগের। আচ্ছা, একটু শুনি আপনাদের সমসাময়িকদের সাথে আপনাদের সেই সময়কার। আমাদের সমসাময়িক যেমন একটু আগের যেটা বললাম যে তারানা আপা, দিবা, তো আমি ওনাদের সাথে ডাইরেক্ট কাজ করিনি। আমার সমসাময়িক যেমন ছিল তাসফিন হাসান তপু ছিল আমার সমসাময়িক, তারপরে তমালিকা আমার সমসাময়িক ছিল, চয়নিকা তমালিকা, ওদের সাথে আমার কাজ করা হয়েছে। আমরা তখন ফ্রেন্ডের মতো ছিলাম। ইনফ্যাক্ট এখনো চয়ন তমাল আমার ফ্রেন্ড, ওদের সাথে এখনো আমার মাঝে মাঝে যোগাযোগ হয়। তো অনেক সময়, প্লাস আমি তো সিরিজ নাটক করেছি, সেই সিরিজ নাটকেও আমাদের একটা মানে পরিবারের মতো ছিল। 1 বছর, একটা ফুল ইয়ার ওখানে প্রযোজক ছিলেন বরকতুল্লাহ ভাই, উনিও চলে গেছেন। তো ওনার সাথে, ওই পুরা টিমটার সাথে, অনেক মানুষ হয়তো এখন আর নাই আসলে, কিন্তু ওই সময় যে ফাল্গুনী আপা ছিলেন, ফাল্গুনী হামিদ, উনি আমার বড় বোন ছিলেন। তো ডাবলু আনোয়ার, ডাবলু ভাই, আলিরাজ যিনি, হ্যাঁ, তো ওনাদের সবার সাথে, মাস্টার শাকিল, উনি আমার ভাই ছিলেন, কিছুদিন আগে এসেছিলেন রাঙা সকালে। আচ্ছা, আর আমার ছোট বোন ছিল শাওন এখন সম্ভবত আমেরিকাতে থাকে। তো এই যে সবার সাথে নিয়ে একটা পরিবার, এবং মানে প্রতি 15 দিন পর পর অন এয়ার হতো, তো 1 সপ্তাহে মঙ্গলবারে যেত, 1 সপ্তাহে ঢাকায় থাকি, আরেক সপ্তাহে এইসব দিন রাত্রি। তো এই 15 দিন পর পর যে এই পুরা পরিবারের একটা যাত্রা, অসাধারণ আসলে সেই সব অভিজ্ঞতা। এবং যে সময় কথা বললেন 89 সালের যে 25 ডিসেম্বর বিটিভির রজত জয়ন্তী হয়েছিল, এবং সেই সময় একটা নাটক হয়েছিল মনে আছে, পাথর সময়, এবং সেই নাটকে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। তো তার সাথে কখনো দেখা হয়েছিল? ইন্টারেস্টিং, সালমান শাহর সাথেও আমার পরিচয় ছিল। আসলে সালমান শাহ হিসাবে তো চিনতাম না, ইমন চিনতাম। ইমন আমরা মোটামুটি কন্টেম্পোরারি। তো আমি যখন টুকটাক অভিনয় করি, কবিতা আবৃত্তি করি, এই রকম সময় ইমনও এগুলো করতো। আচ্ছা, ইমন মাঝখানে একটা গ্যাপ দিয়ে পরে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে। ইমনের মা নীলা চৌধুরী, উনি আমাকে খুব আদর করতেন। উনি দেখলে আমাকে বলতেন, এই তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। তো আমি ইমনদের বাসায়ও গেছি, ইমনদের বাসায়ও আমি গেছি। আচ্ছা, তো আসলে একটা কি বলবো, যে অতিরিক্ত মাত্রায় আমাদেরকে নস্টালজিক করে দেয়, যে এত মানুষের সাথে তখন আমরা উঠা বসা করেছি, এত মানুষকে দেখেছি, এত মানুষকে জেনেছি, এবং পরবর্তীতে আসলে সবাই তো বিশাল বিশাল যার যার জায়গায়, যেমন সালমান শাহ, আমি তো কি ইমন নামেই চিনি, সালমান শাহ তো কিংবদন্তি, এবং এত বছর পরেও তার কোনো রিপ্লেসমেন্ট হয়নি। এবং আমার মনে পড়ে যে আমি ইমনদের বাসায় গেছি, ইমনের সাথে কাজ করেছি, এটা আমাকে আনন্দ দেয়। তো চিত্রনায়ক সালমান শাহ যেমন সিনেমাতে অভিনয় করেছেন, কিংবা শামিমা ইয়াসমিন দিবা, যে বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, এই গানটি করেছেন। আপনার কখনো চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে হয়নি? চলচ্চিত্রে কাজ করার অফার পেয়েছিলাম, অনেক অফার পেয়েছিলাম নায়িকা হওয়ারই, কারণ তখন তো মোটামুটি আমার যে বয়স বা যে অবস্থা, মোটামুটি অনেক কাজের ছিল, কিন্তু সিনেমায় কাজ করব না এটা প্রথম থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে ওই জগতে আসলে আমি পারবো না। আর সবচেয়ে বড় কথা কি, আমার সবসময় একটা জিনিস আমার মাথায় কাজ করত, যে আমি পরিবার চাই, আমি ক্যারিয়ার চাই, সবকিছুর সাথে আমাকে একটা সামঞ্জস্য করে আমার লাইফটাকে সাজাতে হবে। যে কারণে আমি কোনো কিছুকেই আসলে খুব বেশি জায়গায় টার্গেট করিনি। আমি একটা জিনিস আমার জীবনের আজকের অভিজ্ঞতা থেকে যেটা বুঝি, যে যে কোনো জায়গায় যদি
1 নম্বর হতে হয় তাহলে কিন্তু অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। 1 নম্বর নায়িকা হতে গেলে হয়তো পরিবারের সাথে কম্প্রোমাইজ করতে হয়, 1 নম্বর গায়িকা হতে গেলে হয়তো প্রফেশনের সাথে কম্প্রোমাইজ করতে হয়। তো এই যে একটা জায়গা আমার সবসময় ছিল কি সবকিছুই আসলে 20, 30, মানে আমি এটা চিন্তাও করতে পারি না যে আমার একটা পরিবার নাই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যত বড় মানুষই হই না কেন, পরিবার আজ অব্দি আমার সাপোর্ট। এই যে আমি আজকে মাছরাঙাতে আসবো ইন্টারভিউ দিতে, গতকাল রাত্রেও আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয় এবং মানে কোথায় যাচ্ছ, কি করছো, তো সবকিছু আমাদের পরিবারের সাথে। এবং আজকে আমি যে কন্টেন্ট বানাই বা কাজ করছি, আমি কানাডা থেকে আমি বাংলাদেশে এসে এখন জব করছি, তো এই সবকিছুর মূলে কিন্তু আমার ফ্যামিলি। তো আমার সবসময় একটা টার্গেট ছিল যে আমি সবগুলোকে সামাল দিয়ে আমার নিজের স্বপ্নগুলোকে আমি যতটুকু পূরণ করতে পারি সেই চেষ্টা করব। কোনো কিছুর জন্য আমি কোনোদিন ডেসপারেট হইনি। এটাই আমার মনে হয় যে আমি সেই দিক থেকে হ্যাপি। হয়তো আমি অনেক বড় চিকিৎসক হতে পারিনি, হয়তো আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না, বা ওর কোনো কিছু অনেক বিশাল কিছু পারবো না, কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তো নির্ধারণ করেই রেখেছেন কাকে কি দেবেন, তো জাস্ট আমাদের কাজ হচ্ছে আমার ইচ্ছাটাকে নিয়ে সেই পথে এগিয়ে যাওয়া, তখন সহযোগিতা আল্লাহর তরফ থেকেই আসবে। একদম। আপনি হয়তো ধ্রুব তারা হতে চাননি, কিন্তু আকাশে একটি তারা হয়ে এখনো জ্বলজ্বল করছেন। এখানে একটা মজার কথা বলি, আমার মা সবসময় বলতেন যে তুমি আকাশে একটা তীর ছোড়ো, আকাশে না হোক তীরটা নারকেল গাছে গিয়ে ঠেকবে। আমি কিন্তু সেই প্রিন্সিপালেই চলছি আজও। কি সুন্দর কথা, তাই না? একদমই তাই, একদমই তাই, খুব সুন্দর লাগলো। আমাদের একটা বিষয় শেখার না, আপনার একটা কন্টেন্ট আছে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। রাগ নিয়ন্ত্রণ করার তো ওই যে মানে কি বলবো, যে রাগ যে হচ্ছে এই রাগটা কাউকে বুঝতে দেয়া যাবে না। একদম নিজের রাগ নিজের মধ্যেই, একটা কথা বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। একেবারে হ্যাঁ, তো এটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল রাগ নিয়ন্ত্রণের। জাস্ট একটু ফর এক্সাম্পল, আজকে বাড়িতে গিয়ে ট্রাই করবেন যে কোনো একটা কথা আমি যদি জাস্ট 10 সেকেন্ড কি 1 মিনিটের জন্য ভিতরে রাখতে পারি যে এই কথাটা এখন বললাম না, 10 মিনিট পরেই বা আধা ঘন্টা পরে আপনার মনে হবে যে আই ডিড দ্য রাইট থিং। কারণ রাগের মুহূর্তে হয় কি, মানুষ অনেক বেশি হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ অনেক বেশি হয়তো সত্য কথাটা বলে ফেলে, খুব রূঢ় কথা বলে ফেলে যেটা বলা উচিত না, আরেকজনকে আঘাত করতে পারে। কিন্তু ওই সময়টাই যদি নিজেকে সংযত করা যায় তাহলে আপনার মনেই বলবে যে না, 10 মিনিট পরে দেখবেন যে আপনি একটু ভিন্নভাবে চিন্তা করছেন, ওই সময় ওই জিনিসটা আর নাই। তো এইটাই হচ্ছে রাগ নিয়ন্ত্রণের একমাত্র প্রধান কৌশল। এই প্র্যাকটিসটা আসলে করতে হবে বাসায়, তাহলে রাগটা আসলে আরো কন্ট্রোল করা যাবে। কিন্তু আমরা এখন যদি আসলে কাজের প্রসঙ্গে আসলে কথা শুনতে খুব ভালো লাগছে আপনার সেই ছোটবেলার বা কাজের সময়কার স্মৃতি, কিন্তু এই যে মেডিকেলে পড়ার অভিজ্ঞতা থেকে আপনি পিএইচডি করেছেন যে বিষয়গুলো নিয়ে। পিএইচডি করিনি, আমি মাস্টার্স করেছেন, তো সেগুলো নিয়ে যদি একটু জানতে পারি, যেমন অনকোলজিক ইমেজিং নিয়ে আসলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেগুলো নিয়ে যদি একটু আমরা, যদি আসলে এত টার্মটা আসলে অত অভিজ্ঞ না, আপনার কাছ থেকে একটু সহজভাবে জানি। আমি তো রেডিওলজি ইমেজিং বিভাগে আমার বেসিক পড়াশোনা, সেটা হচ্ছে যে এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, মানুষের শরীরের ভিতরে কি হচ্ছে সেটা দেখা হচ্ছে আমাদের কাজ। তো এই কাজ করতে করতে এক সময় আমি তো মাল্টিফেরাস কাজ করেছি, এক সময় আমার সুযোগ হয় খুলনাতে একটা এনজিওতে কাজ করার, যেখানে মানে পার্ট টাইম আমি মাঝে মাঝে যেতাম ওখানে। তো ওরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতো। তো সেই ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতে আমার এমন একটা অভিজ্ঞতা হয় যে একেবারে গ্রামের যে সমস্ত মানুষরা, খুব একটা ব্রেস্ট এমন একটা সংবেদনশীল একটা জায়গা, একেবারে যখন গ্রেভ সিচুয়েশনে আসে পেশেন্টরা, তখন তারা মানুষের কাছে আসে, ডাক্তারের কাছে আসে, বলতে চায় না, লজ্জা এতখানি একটা ব্যারিয়ার। তো সেই জায়গা থেকে কাজ করতে করতে আমার মনে হয় যে আমি ক্যান্সার নিয়ে কাজ করব। তো পরবর্তীতে একটা সুযোগ হয় আমার এই ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরে যাওয়ার, এবং সেখানে আমি ক্যান্সার ইমেজিং নিয়ে পড়াশোনা করি। ক্যান্সার ইমেজিং নিয়ে আমি হায়ার ট্রেনিং নেই এবং এখনো এই পড়াশোনার মধ্যেই আছি, এই জাতীয় কাজগুলো আমি এখনো করছি। তো এভাবেই আর কি ক্যান্সারের প্রতি, কারণ ক্যান্সার হচ্ছে যে এমন একটা জায়গা, যেটা বললাম যে যখন মানুষ, কিন্তু আমরা যতই বলি যে ক্যান্সার সচেতন হন, ক্যান্সার সচেতন হন, মানুষ কিন্তু সচেতন হতে চায় না। যখন একেবারে শেষ অবস্থায় চলে আসে যে আর ডাক্তারের কাছে না গেলেই না, ক্যান্সার নিয়ে আমরা এতটাই অবহেলায় থাকি। এবং সেই কারণে আমার মনে হয় যে এটা একটা খুবই
মানে কি বলবো যে একটা সময় উপযোগী একটা এরিয়া, যেটা আমাকে ইন্সপায়ার করে যে আমি এই বিষয় নিয়ে আরো ফার্দার পড়াশোনা করব। এই ক্ষেত্রে আপনার আরেকটি কন্টেন্ট আছে, মানে আমি শুধু কন্টেন্ট গুলো দেখি তো, মানে যে খাবারগুলো কখনো গরম করা উচিত না। এত ডিটেইল এই মুহূর্তে বলবো না, কারণ বলে ফেললে দর্শকরা আমার ভিডিওগুলো দেখবে না। সো কয়েকটা জিনিস একটু উল্লেখ করি যে চা কফি আমরা অনেক সময় দেখা যায় যে বারবার একই চা বানিয়ে, হয়তো এই যে চাটা সামনে আছে, দেখা গেল যে আমি এই চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি আবার ওভেনে দিলাম, আবার ওভেনে দিলাম। তো এইরকম করে চা কফি বারবার গরম করে খাওয়া ভাবছিলাম আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে, একটু এটা বারবার দেয়া ঠিক না, এক দুইবারের বেশি এটা করা ঠিক না, হার্ডলি একবার চলে, উচিত না, গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এছাড়া আমরা যখন সবুজ শাকসবজি রান্না করি, বিশেষ করে পালং শাক বা অন্য যত গ্রিন ভেজিটেবলস আছে, এগুলোও কিন্তু বারবার গরম করা ঠিক না, ইভেন ভাতও বারবার গরম করা ঠিক না। আচ্ছা, বারবার গরম করলে কি কখনো ক্যান্সারের ঝুঁকি হয়? ক্যান্সারের ঝুঁকি না হলেও পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আর বাকিগুলো আমরা কন্টেন্ট দেখে জেনে নেব। আচ্ছা, আপনি এমফিল করেছেন কোথায়? আমি এমফিল করেছি বারডেম থেকে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং সেখানে আপনি কোন বিভাগে আছেন? রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে আছি। বাহ, আর আপনি তো কানাডাতে দীর্ঘ 5 বছর সোনোলজিস্ট হিসেবে কাজ করতেন, তো সেখানের এক্সপেরিয়েন্স কেমন? কানাডাতে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে আমার কেরিয়ারের জন্য একটা মাইল ফলক আমি বলতে পারি, কারণ বিদেশে জব করা, বিদেশে ট্রেনিং করতে যাওয়া এবং জব করা দুটোর মধ্যে কিন্তু আসলে অনেক পার্থক্য। তো আমি অনেক কিছু শিখেছি, বিশেষ করে যে জিনিসটা আমার লার্নিং এর একটা বিরাট অংশ, সেটা হচ্ছে যে পেশেন্ট কেয়ার, যেটা বাংলাদেশে কিন্তু আমরা আসলে ওইভাবে শেখার সুযোগ হয়নি, যে একটা রুগীকে আমরা কিভাবে রুগী হিসাবে ট্রিট করব। আচ্ছা, প্লাস একটা প্রতিষ্ঠান চালানো, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো আমি খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার। তো কানাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমার জন্য আমি বলবো যে হিউজ, কারণ আরেকটা চ্যালেঞ্জ ছিল আমার কাজের, যে কানাডা তো একটা মাল্টি কালচারাল কান্ট্রি, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ ওখানে আসেন, এবং যাদের ফিজিক্যাল স্ট্রাকচারও এক এক দেশের এক এক রকম, আফ্রিকানরা একরকম, চাইনিজরা একরকম, ইউরোপিয়ানরা একরকম, কেনাডিয়ানরা একরকম। তো বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে কাজ করার, একে তাদের সংস্কৃতি জানা, তাদের কালচার জানা, কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, কিভাবে তাদেরকে কেয়ার করতে হবে, এই জিনিসগুলো শেখার একটা বিশাল সুযোগ আমার হয়েছে। প্লাস পাশাপাশি কানাডার মতো একটা অ্যাডভান্সড কান্ট্রিতে নিজেকে ফিট করা, সেখানে কাজ করা, সেটাও আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এবং আমার একটা জিনিস সবসময় ওখানেও আমার মনে হয়েছে যে আমি এটা এখন তরুণ প্রজন্ম বা আজকে যারা শিখছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা দেশকে ভালোবাসি, দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশ আমাদের মাটি, দেশ আমাদের মা, কিন্তু আমরা এই দেশকে যদি উন্নত করতে চাই তাহলে অবশ্যই আরো উন্নত জায়গায় যেতে হবে, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমার দেশের কি করা উচিত। তো কানাডার সেই অভিজ্ঞতাটা কিন্তু আমি যখন এখানে ব্যাক করে আমি সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আমার ছাত্রদেরকে পড়াই, বা আমার নিজের জীবনেও আমি সেই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করি। আমার মনে হয় যে দেশের জন্য কিছু করতে হলে অবশ্যই আমাদের বিদেশ থেকে কিছু জিনিস শিখে আসতে হবে, বিদেশের এক্সপোজারের কিন্তু একটা প্রয়োজন আছে, কম্পারিজনটা একটা দরকার আছে, যে আমার দেশটা কোথায় আছে এবং এটাকে আমাদের কোথায় নেওয়া দরকার। সেটি শুধু না, বাংলাদেশকে তুলে ধরার জন্য তো আসলে বিশ্বের বিভিন্ন দেশে যেতে হবে, যে বাংলাদেশের যে রূপ লাবণ্য এবং বাংলাদেশের যে মেধা আছে সেগুলো আসলে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে, তাহলেই না আমরা এগিয়ে যাব। এক্স্যাক্টলি। একটু সংসারী মানুষটার গল্প শুনতে চাই। বাড়িতে রান্না বান্না নিশ্চয় করা হয় এবং সংসারের সবকিছু নিশ্চয়ই আপনাকে টেক ওভার করতে হয় আর কি। এখন আসলে আমি গত 5 বছর কানাডাতে ছিলাম, তো কানাডাতে আমার হাজবেন্ড, বাচ্চা সব সহকারে, আমার ছেলের আমি বিয়ে দিয়েছি, বড় ছেলের বউ, আমরা একসাথেই থাকি। এখন আমরা দেখলে কিন্তু বলা হয় না, একান্নবর্তী পরিবারের মতোই আমার ছেলের বউ আমার সাথেই থাকে, আমার বাসাতেই থাকে। আপনার ছেলে বউ সুন্দর একটা ফ্রুট কেক বানিয়েছিল ও খুব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শি ইজ সো প্রিটি,
এবং মাল্টি ট্যালেন্টেড, ও একজন সিভিল ইঞ্জিনিয়ার, প্লাস পাশাপাশি এই যে মানে যে কোনো জিনিস সাজানো, ডেকোরেশন, এগুলো সে চমৎকার ভাবে করে এবং খুবই প্যাশনেটলি করে। আই এম সো ব্লেসড যে আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ের অভাব ছিল, তো আল্লাহ আমাকে মেয়েটা দিয়েছেন এবং আমি জানি না আমার কোনো পুণ্যের ফলাফল হয়তো আমার পরিবারে এই মেয়েটি। তো যাই হোক, আমরা সবাই মিলিয়ে একসাথেই আমরা ওখানে থাকি। তো এখন আমি লাস্ট 6 মাস দেশে ব্যাক করেছি। তো এখন আমার হাজবেন্ড নৌবাহিনী রিটায়ার্ড কমান্ডার, তো কমান্ডার সাহেব এখন নিজে রান্না বাড়া করে। তো আমি আর এখন ওই সংসারের চার্জ এই মুহূর্তে নাই, এখন সবকিছু সেই চার্জ নিয়ে নিয়েছে, প্লাস আমার ছেলের বউ একটু লুক আফটার করে। তো আমার হাজবেন্ড, আমি মানে এখন যে কোনো জায়গায় আমার হাজবেন্ড সম্পর্কে আমার এখন বলা, সবসময় বলেছি, এখনো আরো বেশি বলা উচিত, কারণ এই মানুষটা এমন একজন অসাধারণ মানুষ যে আমার যত ভুল, আমার যত অনিয়ম, আমার যত বিশৃঙ্খলা, সব কিছুকে শৃঙ্খলে নিয়ে আসার পিছনে এই মানুষটা। এবং আমাকে এই যে এখানে আসতে দেয়া, যে না যাও তুমি, তোমার এখন বাচ্চারা বড় হয়ে গেছে, তুমি তোমার ক্যারিয়ার যেটা তোমার করতে ইচ্ছা করে তুমি যাও, আমি সামলাচ্ছি, এই অবস্থাতে উনি আমাকে আসতে দিয়েছেন এবং এখনো আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি দেখি যে আজকাল আমার চেয়ে আমার হাজবেন্ড বেশি চিন্তা করে। 2 ছেলে, আপনার হাজবেন্ড, সবাই আপনাকে খুব সমর্থন করে, সহযোগিতা করে, এবং তাদের জন্য এবং আমাদের জন্য তো আপনার এখন একটা গিফট দিতে হবে। সেটা হচ্ছে কি আপনার আবৃত্তি শুনতে হবে। আমি তো আবৃত্তি করি না। আমি কিন্তু ফেসবুকে দেখেছিলাম আপনি অনেক বছর পর ফেসবুকে যে আবৃত্তিটা আপনি দেখেছেন, সেটা একটা ঘরোয়া আয়োজনে এইরকমই বিপদে পড়ে যে আপনি একসময় আবৃত্তি করতেন টুকটাক, আমাদেরকে কিছু শোনাতে হবে। আমরাও সেই বিপদটা আজকে ফেলে দিলাম। আমরা আজকে শুনতে চাই আপনার কণ্ঠে আবৃত্তি, কারণ আপনি মুখ থেকে আপনার নিঃসৃত যাই হবে সেটি হয়তো একটা সুন্দর কিছু হবে। রুম্মনার লাবণ্যর পীড়াপিড়িতে আমি একটু আবৃত্তি করার চেষ্টা করছি। এই কবিতাটা আমার খুব প্রিয়, আমি কোনোদিন আবৃত্তি করিনি, এই প্রথম, আজকে ফার্স্ট। তো নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ আমার মনে হয় যেটা সবারই খুব প্রিয় কবিতা। কিছুই হবে না, জাস্ট মানে পড়ে যাওয়া, রিডিং পড়ে যাওয়া। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া আমাকেই তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। মন চাচ্ছিল যে আরো শুনতে থাকি। এবার আপনি যে মন বাড়িয়ে আমাদেরকে, মনটা আপনি বাড়াননি কিন্তু আপনি ছুঁয়েছেন আমাদের মন, চেষ্টা করেছি। একটু জানতে চাই যে একজন উপস্থাপক হিসেবে এবং সংবাদ ঘোষক হিসেবেও তো, সংবাদ পাঠক হিসেবেও তো আপনি দীর্ঘদিন কাজ করেছেন, আপনার কি মনে হয় এই পেশায় যারা আসতে চায় তাদের কি কি যোগ্যতা থাকা দরকার? শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, এগুলো তো আছে, এর পাশাপাশি কি দরকার? আমরা যে সময় কাজ করতাম তখন ওই যে বলেছিলাম আমি শুরুতেই, যে আমরা অটোকিউ দেখে দেখে খালি খবর পড়তাম, খুব বেশি না জানলেও হয়তো উতরে যেতাম। কিন্তু এখন আসলে একজন নিউজ রিডার বা সংবাদ উপস্থাপক, সংবাদ পাঠক, আমরা যাই বলি না কেন, তাকে কিন্তু একজন পূর্ণাঙ্গ নিউজম্যান হতে হবে। সমস্ত খবর সম্পর্কে জানতে হবে, দেশ বিদেশ সম্পর্কে জানতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে, ভাষা জানতে হবে, কালচার জানতে হবে। ইন টোটাল এখন একটা সময় এসেছে আসলে আমার যেটা মনে হয় যে ফুল টাইম পেশা হিসেবে নেয়ার মতো একটা সময় এসেছে। আমরা তো তখন অ্যামেচার হিসেবে কাজ করতাম, কিন্তু সেই সময়টা বদলেছে এবং মানে বিস্তারিত জেনে পড়াশোনা করে, সম্ভব হলে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেও যদি আসা যায়, সেটাই হবে বেস্ট চয়েস যদি আমি রিয়েলি একজন নিউজ প্রেজেন্টার হতে চাই। আর উপস্থাপক আমাদের মতো, মানে আমাদের কি করা উচিত? আমরা স্ক্রিপ্টেড উপস্থাপনা করতাম, কিন্তু আজকে আপনারা যে করছেন, আমি উল্লেখ করতে চাই আপনার পডকাস্টগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি, আমার খুব ভালো লাগে।
মানে একটা মানুষের ভেতরের কথাটাকে বের করে নিয়ে আসা। এখনকার আর তখনকার মধ্যে যে পার্থক্যটা, আমরা একটা সোকল স্ক্রিপ্ট দেখে দেখে উপস্থাপনা করতাম, এবং এখন মানুষ অনেক বেশি ক্যাজুয়াল জিনিসটা পছন্দ করে। এই কারণে কন্টেন্ট ক্রিয়েশনেও আমার মনে হয় যে একটা বিবর্তন চলে এসেছে, যে যত বেশি ন্যাচারাল, যত এই যে আজকে আমরা কথা বলছি কোনো স্ক্রিপ্ট নাই, আমি একদম স্পন্টেনিয়াস, ইভেন প্রশ্নগুলোও আমি মানে ইনস্ট্যান্ট যা আসছে। তো একজন মানুষের ভেতরের আমিটাকে বের করে আনার জন্য আমার মনে হয় যে এই ট্রেন্ডটাকে আমি স্বাগত জানাই। আমরা হয়তো ওই সময় যদি থাকতে পারতাম, আমি আমার নিজের অভিজ্ঞতা বলি যে আমি যখন যেহেতু স্ক্রিপ্টেড কাজ থেকে আমি কন্টেন্ট বানাতে শুরু করি, আমার কিন্তু প্রথম দিকে অনেক কষ্ট হয়, এবং আমাকে যারা দেখতো, আমার যারা কাছের মানুষ ছিল, সবাই আমাকে বলতো কি নিউজই হয়ে যাচ্ছে, আপনি বের হতে পারছেন না সেই নিউজের ফরম্যাটটা থেকে। এখনো আমার মনে হয় যে আমি ওইভাবে বের হতে পারিনি, আমার আরো অনুশীলন দরকার। ইদানিং একটা মেয়ের উপস্থাপনা আমার খুব ভালো লাগে, মৌসুমী মৌ। আমি খুব মনোযোগ দিয়ে ওর কাজগুলো দেখি, এবং দেখি যে যে জিনিসটা মানুষ চায় সে সেটা বুঝতে পারে, যে একজন যার সাথে কথা বলছে তার পালসটা বুঝে যে সে আসলে কি বলতে চায়, কোন কথাটা এতদিনও বলা হয়নি। এটাই হচ্ছে যে আমাদের মাছরাঙা টেলিভিশনের স্টারলাইট হোক কিংবা স্কয়ার শুটের সেরা হোক, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি। চমৎকার তার উপস্থাপনা। আপনাকে দেখে তো আমরা মুগ্ধ হয়েছি, অনেক ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি যেহেতু হেলথ কন্টেন্ট বানাই, আপনারা স্বাস্থ্য সচেতন হবেন। আর আমি আমার কন্টেন্টে একটি কথা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। অর্থাৎ আপনি আপনার স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্য বিষয়ক চিন্তা ভাবনাকে খুব বেশি জটিল করবেন না। আমাদের ডেইলিকার লাইফে আমরা যদি ছোট ছোট একটু একটু করে আমাদের অভ্যাসগুলোকে একটু একটু করে পরিবর্তন করতে পারি, সেটাই কিন্তু আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সুস্থ থাকতে হলে এই হেলদি লাইফস্টাইলে আসার কোনো বিকল্প নেই। আপনাকে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, পানি পান করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, সবগুলো দিককে। আর পাশাপাশি রিলেশনশিপের দিকেও কেয়ারফুল হতে হবে। যত পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, দেশের সাথে আমাদের সম্পর্ক, সব সম্পর্কগুলোকে পজিটিভলি নেয়ার চেষ্টা করতে হবে। এবং রুম্মন যেটা বলছিল যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ডসেট, এটাই কিন্তু আমাদেরকে হেলদি লাইফস্টাইলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করবেন।